প্রিয় পরীক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এডু ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমাদের প্রস্তুতি ভালোই চলছে। আজ এডুকেশন সাবজেক্টের নতুন এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, আমরা যে লেখচিত্রগুলো অর্থাৎ আমাদের এডুকেশনাল স্ট্যাটিস্টিকে যে সমস্ত তথ্য পরিবেশন করার জন্য যে সমস্ত আমরা গ্রাফ বা লেখচিত্রের ব্যবহার করে থাকি, সেই সংক্রান্ত কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আজকের ভিডিওতে আলোচনা করব। অনেক প্রশ্ন তোমাদের হয়তো চেনা, অনেক তোমরা জানো, তা সত্ত্বেও আমি বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, কারণ জানা জিনিসই অনেক সময় আমাদের ক্ষেত্রে বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত কনফিডেন্স অনেক সময় আমাদের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। তো জানলেও আমি তোমাদের কাছে এই বিষয়টি বলতে চাই, একবার দেখে নাও। অনেক অজানা, অনেক নতুন নতুন তথ্য, বিস্তারিত ব্যাখ্যা এই ভিডিওতে তোমরা পাবে, যেগুলি তোমাদের এই এমসিকিউ প্রশ্ন এর সঙ্গে পরবর্তীকালে অন্য এমসিকিউ প্রশ্ন উত্তর করতে কিন্তু সাহায্য করবে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা লেখচিত্র সংক্রান্ত কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করছি। প্রথম যে প্রশ্ন, একেবারে সোজাসাপটা প্রশ্ন, যে যখন আমরা লেখচিত্র অঙ্কন করি তখন এক্স অক্ষ ওয়াই অক্ষে এদের অনুপাত কত হয়? অর্থাৎ যখন আমরা এটা অঙ্কন করছি সেখানে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই যে দুটি অক্ষ আমরা নির্বাচন করি বা নির্ধারণ করি, এদের অনুপাত কেমন হয়? কী কী অপশান রয়েছে? 2:1, 4:3, 3:4 আর 1:1। স্বাভাবিকভাবে আমরা সবাই জানি এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, 4:3। অর্থাৎ 75%-এর ফর্মুলা ধরে যদি আমরা দেখি তাহলে এখানে 4:3। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের দৈর্ঘ্যের অনুপাত হবে 4:3। এবার চলে আসো দুইয়ের দাগের প্রশ্ন। লেখচিত্র আঁকার সময় সাধারণত এক্স অক্ষে কী বসানো হয়? অর্থাৎ যখন আমরা লেখচিত্র অঙ্কন করি সাধারণত এক্স অক্ষে আমরা কী বসাই? দেখো অপশানগুলো কী কী আছে? ফ্রিকোয়েন্সি, গড়, স্কোর বা শ্রেণীসীমা, ভ্যারিয়েন্স। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যইভাবে অপশান সি, স্কোর বা শ্রেণীসীমা। তাহলে একটি বিষয় কি না, শ্রেণীসীমা বলতে আমরা শ্রেণী ব্যবধান থাকলে ওই ব্যবধানে আমরা মধ্যবিন্দু, মানে স্কোর মানে এইভাবে বিষয়টাকে বুঝতে হবে, মধ্যবিন্দু, শ্রেণীসীমা ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা এক্স অক্ষে বসাই। ওয়াই অক্ষে তাহলে কি বসাই? দেখো স্কোর, ফ্রিকোয়েন্সি, মিডিয়ান, মোড। তাহলে ওয়াই অক্ষে কিন্তু মূলত আমরা যদি দেখি সাধারণত ফ্রিকোয়েন্সি আমরা প্রতিস্থাপন করে থাকি। চার যে প্রশ্ন, হিস্টোগ্রাম আঁকার সময় শ্রেণী সীমানাগুলির মধ্যে ফাঁক থাকে না? ফাঁক থাকে, ফ্রিকোয়েন্সি দেওয়া হয় না, আর প্রতিটি শ্রেণী অসীম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর, হিস্টোগ্রাম যখন আমরা আঁকি তখন কিন্তু প্রতিটি শ্রেণী সীমানার মধ্যে কোনো রকম ফাঁক থাকে না। অপশান এ সঠিক উত্তর। তারপরে কি রয়েছে পরের যে প্রশ্ন, হিস্টোগ্রাম যখন আমরা অঙ্কন করছি বলছে এই ক্ষেত্রে প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিসের সমানুপাতিক? দেখো এই প্রশ্নটি তোমাদের ক্ষেত্রে হয়তো অচেনা হতে পারে। বলছে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ফ্রিকোয়েন্সি, ভ্যারিয়েন্স। তাহলে যখন আমরা হিস্টোগ্রাম অঙ্কন করছি তখন হিস্টোগ্রামে যে প্রতিটি আয়তক্ষেত্র তার যে ক্ষেত্রফল কিসের সমানুপাতিক? এটা কিন্তু অপশান সি, ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। তাহলে এবার আমরা কি দেখব? 6-এ একটি কারণ এবং বিবৃতি রয়েছে। পাই চার্টে মোট তথ্যকে 100% ধরে বৃত্তের কোণ নির্ধারণ করা হয়। পাই চার্টে প্রতিটি তথ্যকে শতকরা মান থেকে কেন্দ্রীয় কোণে রূপান্তর করা হয়। তাহলে দেখো একটি বিষয় আমরা এবার একটু দেখে নেই। তাহলে পাই চার্ট, তো এখানে কি বলা হয়েছে যে পুরো যে বৃত্তটি সেখানে আমরা 100% ধরছি অবশ্যই, অর্থাৎ 360 ডিগ্রি আমরা সেটাকে কোণ হিসাবে ধরে নিচ্ছি। এবার কি বলছে? পাই চার্টে প্রতিটি তথ্যকে শতকরা মান থেকে কেন্দ্রীয় কোণে রূপান্তর করা হয়। হ্যাঁ, এটিও সত্য। আমরা জানি যে এখানে কেন্দ্রীয় মান নির্ণয় করার জন্য শতকরা মান, তা শতকরা মানের সঙ্গে আমরা কি করি? 360 দিয়ে গুণ করি, ডিভাইডেড 100। এই দিয়ে আমরা কিন্তু এখানে আমরা তাকে কেন্দ্রীয় কোণে রূপান্তর করে আমরা চিত্র অঙ্কন করি। তাই যদি আমরা দেখি তাহলে এখানে অ্যাজারশন এবং রিজন দুটোই সত্য, এবং রিজন কিন্তু অ্যাজারশনের সঠিক বা যথাযথ কারণ আমরা হিসেবে দেখতে পাচ্ছি, অর্থাৎ অপশান এ এর সঠিক উত্তর। সাথে যে প্রশ্ন রয়েছে, হিস্টোগ্রামের প্রতিটি আয়তক্ষেত্রের প্রস্থ নির্ভর করে মিনের উপর, ক্লাস ইন্টারভ্যালের উপর, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর আর ভ্যারিয়েন্সের উপর। তাহলে বলছে হিস্টোগ্রামের প্রতিটি যে আয়তক্ষেত্র তার প্রস্থ কিসের উপর নির্ভর করছে? তাহলে প্রস্থ কিন্তু নির্ভর করে ক্লাস ইন্টারভ্যাল, যেটা আমরা শ্রেণী ব্যবধান বলছি, তার উপরে। এরপর দেখো 8-এর দাগে বলছে বার চিত্রে বা ডায়াগ্রাম প্রতিটি আয়তক্ষেত্রের প্রস্থ কেমন হয়? বিভিন্ন হয়, সমান হয়, শূন্য হয় আর নির্দিষ্ট হয়। তাহলে বার ডায়াগ্রাম যখন আমরা অঙ্কন করছি তখন কিন্তু আয়তক্ষেত্রের প্রস্থ কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? অপশান বি সমান হয়। এবার আমরা স্তম্ভ একটি রয়েছে দেখবো, আমরা স্তম্ভ এ, স্তম্ভ বি। বলছে হিস্টোগ্রাম, তাহলে হিস্টোগ্রামের ক্ষেত্রে তাহলে স্বাভাবিকভাবে গ্যাপ ছাড়া রেক্টাঙ্গেল হয়েছে। বার ডায়াগ্রামে কিন্তু গ্যাপ সহ রেক্টাঙ্গেল, অর্থাৎ এই দুটি
বেসিক পার্থক্য কিন্তু তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ হিস্টোগ্রাম যখন আমরা অঙ্কন করছি তখন কিন্তু কোনো গ্যাপ থাকছে না রেক্ট্যাঙ্গেলের মধ্যে, কিন্তু যখন আমরা বার ডায়াগ্রাম যখন আমরা অঙ্কন করছি তখন কিন্তু সেখানে গ্যাপ থাকছে। ফলস্বরূপ এই দুটি সূক্ষ্ম পার্থক্য মনে রাখতে হবে। এরপরে ওজাইবের ক্ষেত্রে আমরা সাধারণত জানি কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ, অর্থাৎ অপশান এ এর সঙ্গে ম্যাচ করছে, আর ফ্রিকোয়েন্সি পলিগন ক্লাস মিড পয়েন্ট এর ব্যবহার করি আমরা। তাহলে অপশানগুলো আমরা দেখে নিচ্ছি এ সি, তাহলে অপশান এতেই রয়েছে, তাহলে অপশান এ হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর। এরপরে আমরা 10-এর দিকে যে প্রশ্ন রয়েছে, 10-এ যে প্রশ্নটি রয়েছে দেখব আমরা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকার সময় এক্স অক্ষ বরাবর কি বসানো হয়? ক্লাস বাউন্ডারিজ, ক্লাস মিড ভ্যালুজ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মোড। তাহলে যখন আমরা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকছি পরিসংখ্যা বহুভুজ তখন কিন্তু আমরা মিড পয়েন্ট ব্যবহার করি, অর্থাৎ ক্লাস মিড ভ্যালু, অপশান বি সঠিক উত্তর। 11তে যে প্রশ্ন, ফ্রিকোয়েন্সি পলিগন আঁকার সময় অতিরিক্ত কতগুলি শ্রেণী নেওয়া হয়? তাহলে ফ্রিকোয়েন্সি পলিগন আঁকার সময় আমরা কিন্তু জানি যখন আমরা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকছি তখন কিন্তু আমরা দুদিকে দুটো শ্রেণী আমাদেরকে নিতে হয়। না নিলে কি হবে না নিলে কিন্তু আমরা এই ফ্রিকোয়েন্সিকে বা এই যে আমাদের গ্রাফটি তার রেখাকে আমরা ভূমির সঙ্গে আমরা যোগ করতে পারবো না। সেই জন্য আমরা কি করি, দুই দিকে দুই পাশে দুটি অতিরিক্ত আমরা শ্রেণী নিয়ে থাকি। তাহলে কটি? তাহলে অপশান ডি সঠিক উত্তর 2। কিন্তু এখানে 12তে একটি প্রশ্ন আছে, ফ্রিকোয়েন্সি পলিগন সম্পূর্ণ করার জন্য যে অতিরিক্ত শ্রেণী নেওয়া হয় সেগুলি থাকে শুধু বাম দিকে, শুধু ডান দিকে, দুই পাশে আর নেওয়া হয় না। তাহলে এটি কি হয়? দুই পাশে, একটু আগেই আমি বললাম। এরপরে দেখো 13তে একটি প্রশ্ন রয়েছে, 75% রুলস কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, পাই চার্ট, এ এবং বি। তাহলে এই বিষয়ে আমাদেরকে একটু বুঝতে হবে। হিস্টোগ্রামের ক্ষেত্রেও আমরা 75% রুল প্রয়োগ করি, ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রেও আমরা 75% রুল প্রয়োগ করি। বলছে পাই চার্টের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি হয় না সাধারণত, তবে অপশান ডি, এ এবং বি হয়ে সঠিক উত্তর। দেখো 14তে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে ওজাইব কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গার্ভ, স্মুথ ফ্রিকোয়েন্সি পলিগন, বলছে পাই ডায়াগ্রাম, আর কি বলছে হিস্টোগ্রাম। তাহলে ওগাইব বা ওজাইব যেটাই বা ওগিব যেটাই আমরা বলি না কেন, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ, অপশান এ সঠিক উত্তর। এরপরে 15তে যে প্রশ্নটি রয়েছে, বলছে ওজাইব থেকে কোনটি নির্ণয় করা হয়? মিন, মিডিয়ান, মোড আর ভ্যারিয়েন্স। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মিডিয়ান নির্ণয় করা হয়। আচ্ছা, এবার আমরা একটু বিষয়টি একটু বুঝে নিই। দেখো ওজাইব থেকে কিভাবে আমরা কি করছি। দেখো ওজাইব একটি কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। তাহলে ওজাইবের সাহায্যে কিন্তু আমরা মিডিয়ান নির্ণয় করি, বা সরাসরি আমরা যেটাকে আমরা বলতে পারি যে মিডিয়ানের পজিশান থেকে রেখা টেনে আমরা সেটাকে নির্ণয় করতে পারি। কিন্তু মিন বা মোড নির্ণয়ের জন্য কিন্তু অন্য পদ্ধতি লাগে, সেখানে ফ্রিকোয়েন্সি টেবিল লাগবে, হিস্টোগ্রাম লাগে। তো ফলস্বরূপ সেক্ষেত্রে আমরা হিস্টোগ্রামের ক্ষেত্রে ব্যবহার করি। তো এই বিষয়টি কিন্তু অন্য পদ্ধতির ক্ষেত্রে এটা সামঞ্জস্য হতে পারে। আর ভ্যারিয়েন্স তো ওজাইব থেকে বা ওজাইব থেকে বের হতেই পারে না, এটা তো সম্ভব নয়। তাই মিডিয়ান, অপশান বি সঠিক উত্তর। এরপরে আমরা 16তে যে প্রশ্ন রয়েছে দেখব কি বলছে। বলছে পাই গ্রাফ আঁকার জন্য কোনটি প্রয়োজন? কি কি রয়েছে দেখো, পার্সেন্টেজ ভ্যালু, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিন ডিভিয়েশন আর ক্লাস বাউন্ডারি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশান এ পার্সেন্টেজ ভ্যালু। 17তে একটি স্তম্ভ রয়েছে, বলছে পাই চার্ট 25%, 15%, 16%, 60 আর 10। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু ক্ষেত্রে আমরা বিভিন্ন মান দেওয়া আছে আমরা দেখে নেব। দেখো তাহলে টোটাল আমরা জানি যে পাই চার্টের ক্ষেত্রে 360 ডিগ্রি কোণ ধরা হয়, তাহলে পুরো বৃত্তটিকে 360 ডিগ্রি ধরা হচ্ছে। তাহলে নিয়মটা কি হচ্ছে, তাহলে আমরা শতকরা বা পার্সেন্টেজ যেটা রয়েছে ইন্টু 360 ডিভাইডেড 100। তাহলে এই অনুসারে যদি আমরা ধরি তাহলে আমরা কি দেখতে পাবো, তাহলে 25 ইন্টু 360 ডিভাইডেড 100। তাহলে এভাবে করলে আমরা এর সঠিক উত্তর পাবো। তো এটা তোমাদের জন্য আমার ছাড়া রইল, তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখছো। পরে 18তে যে প্রশ্ন হচ্ছে, ফ্রিকোয়েন্সি পলিগনে কোন বিন্দুগুলি সরলরেখা দ্বারা যুক্ত করা হয়? ক্লাস বাউন্ডারি ও ফ্রিকোয়েন্সি, ক্লাস মিড পয়েন্ট ও ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর মোড ভ্যালু। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি ক্লাস মিড পয়েন্ট ও ফ্রিকোয়েন্সি। এরপর দেখো 19-এ আমরা বার চিত্র আঁকার সময় আয়তক্ষেত্রগুলি কেমনভাবে থাকে? বলছে পাশাপাশি সংযুক্ত থাকে, একে অপরের থেকে দূরে থাকে, শ্রেণীসীমা অনুসারে সাজানো থাকে আর বৃত্তাকার আকারে সাজানো থাকে। তাহলে দেখো এই যে প্রশ্নটি রয়েছে, তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে বার ডায়াগ্রাম, তাহলে প্রতিটি আয়তক্ষেত্রে আলাদা থাকে, তাদের মধ্যে গ্যাপ থাকছে। তাহলে এই যে বিষয়টি, কারণটা কি না, কারণ বার ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা সব সময় শ্রেণী সীমা নয়, এখানে শ্রেণী বা ক্যাটাগরি অনুযায়ী আঁকা হয়। তাহলে বৃত্তাকার হলে সেটাকে আমরা কি বলতে পারছি, তাহলে সেটা
মানে পাই চার্ট তৈরি হয়ে যাচ্ছে, তাহলে এটিও সঠিক হবে না। তাহলে সেদিক থেকে আমরা কি দেখতে পারি, তাহলে একে অপরের থেকে দূরে অবস্থান করে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে দেখো 20-এর যে 20 দাগে যে প্রশ্নটি রয়েছে, হিস্টোগ্রামের উচ্চতা কি প্রকাশ করে? মোড, মিন, ফ্রিকোয়েন্সি আর মিডিয়ান। তাহলে হিস্টোগ্রামের উচ্চতা কিন্তু অর্থাৎ ফ্রিকোয়েন্সি প্রকাশ করে থাকে। সত্য মিথ্যা নির্বাচন করো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, বলছে পাইচার্ট অংশের ক্ষেত্রফল ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। তাহলে এটি কিন্তু অবশ্যই সত্য। বলছে পাইচার্টের কেন্দ্রীয় মান শতাংশ গুণিত 3.6 ডিগ্রি। তাহলে এটিও সত্য। তাহলে শতাংশ মানে কত? 100, তাহলে ইন্টু 3.6 তোমার তাহলে 360 ডিগ্রি। তাহলে এটি সঠিক। বলছে পাইচার্ট তুলনামূলক তথ্য প্রকাশ করে না, না এটি কিন্তু ভুল, কারণ পাইচার্ট তুলনামূলক তথ্যই প্রকাশ করে, তো সেই জন্যই আমরা পাইচার্ট ব্যবহার করি। তাহলে এটি সঠিক নয়। আর পাইচার্ট আঁকার সময় প্রোট্রাক্টর, অর্থাৎ প্রোট্রাক্টর মানে কি? একটি যন্ত্র যেটাকে কোণ পরিমাপ করার জন্য আমরা ব্যবহার করে থাকি, বলছে ব্যবহার করা হয়। তাহলে এটিও সত্য। তাহলে আমরা দেখি 1, 2, 4 অর্থাৎ অপশান বি হচ্ছে গিয়ে সত্য। পরে দেখো 22-এ যে প্রশ্নটি রয়েছে, হিস্টোগ্রাম থেকে কি বোঝা যায়? বলছে ডাটার ভ্যারিয়েন্স, মোড, প্রতিটি শ্রেণীর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর মিডিয়ান। তাহলে এই প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে অপশান সি প্রতিটি শ্রেণীর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। 23-এ যে প্রশ্নটি রয়েছে, পাইচার্টের ক্ষেত্রে প্রতিটি বৃত্তাংশ কিসের সঙ্গে সমানুপাতিক? ভ্যারিয়েন্স, ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিন। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর অপশান বি ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। এরপরে দেখো তাহলে এই বিষয়টি কি? তাহলে এটা তোমরা পাইচার্টের ক্ষেত্রে তাহলে ভ্যারিয়েন্স, তাহলে ভ্যারিয়েন্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি আগেই বলেছি। বলছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং মিন এই দুটি বিষয়েও কিন্তু এই প্রসঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ এই বিষয়টি সঠিক। 24-এ যে প্রশ্নটি রয়েছে, দেখো হিস্টোগ্রামের ক্ষেত্রে শ্রেণী ব্যবধান সমান না হলে কি করতে হয়? ব্যবহার করা যাবে না, ক্লাস অ্যাডজাস্টমেন্ট করতে হয়, ফ্রিকোয়েন্সি বাদ দিতে হয়, ক্লাস মার্চ করতে হয়। তাহলে দেখো ফ্রিকোয়েন্সি বাদ দিতে হবে, এটা কিন্তু তাহলে হতে পারে না, এটা সমস্যার সমাধানের পথ নয়। ক্লাস মার্চ করতে হবে না, ব্যবহার করা যাবে না, এটিও তাহলে হচ্ছে না। তাহলে ক্লাসকে আমরা কী করতে হবে? একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলেই তাহলে বিষয়টি ঠিক হয়ে যাবে। এরপরে 25-এ যে প্রশ্ন রয়েছে, বলছে ওজাইবের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ক্ষেত্রে সেই ওজাইবকে কী বলে? বলছে যদি ওজাইবে যদি ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ হয় তবে সেই ওজাইবকে আমরা কী বলবো? তাহলে অপশানগুলো আমরা একটু দেখে নেই। বলছে ফ্রিকোয়েন্সি পলিগন বলবো, হিস্টোগ্রাম বলবো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ বলবো, আর কি বলছে বার ডায়াগ্রাম বলবো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ, এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। 26-এ যে প্রশ্ন রয়েছে, ফ্রিকোয়েন্সি পলিগন ও হিস্টোগ্রামের মধ্যে সম্পর্ক কী? বলছে উভয়ই একই। হিস্টোগ্রামের মধ্যবিন্দুতে স্থাপন করে পলিগন আঁকা যায়, হিস্টোগ্রাম ছাড়া পলিগন আঁকা যায় না, পলিগন দিয়ে পাইচার্ট পাওয়া যায়। তাহলে দেখো এই যে প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে কী হবে? অপশান বি হিস্টোগ্রামের মধ্যবিন্দুতে স্থাপন করে আমরা পলিগন আঁকতে পারি। তাহলে কেন না? কারণ বিষয়টা আমরা কি হচ্ছে, দেখো বলছে উভয়ই একই, তাহলে এটি ঠিক নয়। তাহলে হিস্টোগ্রামের মধ্যবিন্দুতে বিন্দু স্থাপন করে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে পারি। তাহলে এই জন্যই অপশান বি সঠিক উত্তর। এরপরে 27-এ যে প্রশ্নটি রয়েছে, বলছে পাইগ্রাফ ব্যবহারের প্রধান উদ্দেশ্য কী? অর্থাৎ আমরা যে পাই চার্ট ব্যবহার করি এর প্রধান উদ্দেশ্য কী? বলছে ট্রেন্ড অ্যানালাইসিস, কম্পারেটিভ পার্সেন্টেজ রিপ্রেজেন্টেশন, ভ্যারিয়েন্স মেজারমেন্ট আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ক্যালকুলেশন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কম্পারেটিভ পার্সেন্টেজ রিপ্রেজেন্টেশন, কারণ শতকরা তুলনামূলকভাবে তাদের মধ্যে কী পার্থক্য রয়েছে, কী বৈচিত্র্য রয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা এর মাধ্যমে উপস্থাপন করতে পারি। এরপরে 28 বারচিত্র এবং হিস্টোগ্রাম, এদের মধ্যে প্রধান পার্থক্য কী? বলছে হিস্টোগ্রামে গ্যাপ থাকে, বার চার্টে থাকে না। বার চার্টে গ্যাপ থাকে, হিস্টোগ্রামে থাকে না, দুটোতেই গ্যাপ থাকে, দুটোতেই গ্যাপ থাকে না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান বি। বার চার্টে আমরা জানি গ্যাপ থাকে কিন্তু হিস্টোগ্রামে থাকে না, কারণ আমরা এক কথায় যদি বলি যে হিস্টোগ্রাম একটা কন্টিনিউয়াস ডাটা প্রদর্শনের জন্য আমরা ব্যবহার করি। তাহলে আর বার চার্ট যেটাকে আমরা বলছি বার ডায়াগ্রাম, সেটা কিন্তু একটা ক্যাটাগরিক্যাল ডাটা প্রদর্শন করে। তাহলে যেখানে কন্টিনিউয়াস ডাটা প্রদর্শন করছি আমরা হিস্টোগ্রামের ক্ষেত্রে, তাহলে সেখানে কিন্তু হিস্টোগ্রামের ক্ষেত্রে কোনো গ্যাপ থাকবে না। কিন্তু বার ডায়াগ্রামের ক্ষেত্রে যেহেতু আমরা ক্যাটাগরিক্যাল সেখানে আমরা ডাটা প্রদর্শন করছি, সেখানে কিন্তু গ্যাপ থাকছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সঠিক উত্তর বার চার্টে গ্যাপ থাকে, হিস্টোগ্রামের ক্ষেত্রে থাকে না। এটি হচ্ছে এর মধ্যে প্রধান পার্থক্য। তাহলে 28টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর লেখচিত্র সংক্রান্ত আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করলাম। আমি আশা করব তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি প্রস্তুতিতে যথেষ্ট সাহায্য করবে। আমি জানি তোমাদের কাছে বিষয়টি কিছুটা জানা কিছুটা অজানা, কিন্তু জানা অজানা বলে কোনো বিষয় হয় না। পড়াশোনার ক্ষেত্রে সমস্ত বিষয় ভালো করে পড়তে হয় এবং সেই বিষয়গুলোকে বুঝতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথা বলার উদ্দেশ্যটা কি।
ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। আমি অবশ্যই মক টেস্ট নিয়ে আসবো, প্রিপারেশান চলছে, সব কিছু প্রস্তুত। 1-2 দিনের মধ্যে তোমরা সিরিজ ওয়াইজ মক টেস্ট পাবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।